বন্ধুরা, সামনেই গণেশ চতুর্থী, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম গণেশ ঠাকুরের প্রিয় এই স্পেশাল লাড্ডুখানা। তোমরা বলবে এই লাড্ডু স্পেশাল কিভাবে? হ্যাঁ, বানিয়ে তো ছিলাম শুধু বোঁদেরই লাড্ডু, কিন্তু এটা ছিল স্বাদে আর বর্ণে এক্কেবারে মতিচুর লাড্ডুর সমান। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আরেকখানা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, এই স্পেশাল বোঁদের লাড্ডু বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম প্রায় 1 কাপ মতো বেসন। এটা ওজনে ছিল প্রায় 200 গ্রাম মতো। প্রথমে বেসনটাকে ভালো করে চেলে নেব। বেসনটা ভালো করে চেলে নিলে এর মধ্যে কোনো রকম যখন আমরা ব্যাটার বানাবো লাম্পস পড়বে না। তোমরা প্যাকেটজাত বেসন হোক বা যে কোনো খুচরো বেসনই ব্যবহার করো না কেন, প্রথমে বেসনটাকে ভালো করে চেলে নিও। আমি এখানে ব্যবহার করেছিলাম পতঞ্জলির চানা ডাল বেসন, প্যাকেট বেসনটা। যদিও এর মধ্যে কোনো রকম লাম্পস পড়ার কথা নয়, তবে যেহেতু বর্ষার সময় একটুখানি দলা পেকে গেছিলো, তাই আমি চামচের সাহায্যে জাস্ট দলাগুলোকে একটুখানি ভেঙে নিয়ে এটাকে ভালো করে চেলে নেব। ভালো করে চেলে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে সেরকম কোনো পার্টিকেলসই আসেনি। তবুও আমরা আরেকবার চেলে নিলাম, যাতে আমরা যখন ব্যাটারটা রেডি করব সেটা যাতে খুব সুন্দর স্মুথ ব্যাটার রেডি হয়। এরপর আমরা এর মধ্যে মেশাবো পরিমাণ মতো জল। জলটাও আমি এখানে নিয়েছিলাম ঠিক একই পরিমাণে, মানে যতটা বেসন আমি নিয়েছিলাম ততটা পরিমাণই জল আমি এখন নিয়েছি। তবে আমার আন্দাজ এই পুরো জলটা কিন্তু এখানে লাগবে না। প্রথমে অল্প জল মিশিয়ে একটা শক্ত ব্যাটার কিন্তু রেডি করতে হবে। প্রথমেই কিন্তু একদম লিকুইড কনসিস্টেন্সিতে এনো না। প্রথমে যদি শক্ত ব্যাটার রেডি করে নাও তাহলে দেখবে আর এর মধ্যে কোনো রকম লাম্পস পড়বে না। প্রথমেই যদি একবারে লিকুইড বানিয়ে দাও তাহলে কিন্তু চট করে দলা পেকে যাবে। তাই অল্প জল দিয়ে আমি এইভাবে একটা শক্ত টেক্সচার বানিয়ে নিলাম। এইভাবে একটা শক্ত টেক্সচার বানিয়ে নিয়েছি। এরপর কিন্তু আর কোনো লাম্পস পড়ার টেনশন নেই। এরপর অল্প অল্প করে জল মিশিয়ে আমরা এটাকে লিকুইড কনসিস্টেন্সিতে বানাবো, এবং কতটা লিকুইড বানাতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তবে জলের পরিমাণ কিন্তু সব বেসনের ক্ষেত্রে একই রকম হবে না। যে বেসন যেরকম জল টানার ক্ষমতা সেরকমভাবেই টানবে। আমার এই প্যাকেটজাত বেসনে খুব বেশি জল কিন্তু লাগেনি, আর কতটা জল লেগেছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই সবার ক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু একরকম হবে না। আমি এখানে যে পরিমাণ জল নিয়েছিলাম তার অর্ধেক জলও কিন্তু আমার লাগেনি, মানে অর্ধেকের থেকে কম জল কিন্তু আমার এখানে ব্যবহার হয়েছে। এরকম একটা সুন্দর স্মুথ টেক্সচার চলে এসছে। আমি তোমাদেরকে দেখাই, ঠিক চামচের পিছনে বেসনের লেয়ারটা এইভাবে কোট হবে, মানে খুব মোটাভাবে কোট হবে না, একটা পাতলা কোটিং হবে, আর বেসনটা এইভাবে ঠিক গড়িয়ে পড়বে। এইটা হচ্ছে একদম পারফেক্ট কনসিস্টেন্সি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর স্মুথ একটা টেক্সচার চলে এসছে, কোনো রকম লাম্পস নেই। খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা আমাদের এখানে রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমরা এখন আর কিচ্ছু মেশাবো না। আমি এখানে ব্যবহার করবো এই পাইপিং ব্যাগ, আর এই পাইপিং ব্যাগের সাহায্যে খুব তাড়াতাড়ি খুব ইজিলি কিন্তু আমাদের বোঁদেগুলো রেডি হয়ে যাবে। কোনো রকম ঝাঁঝরা বা কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র এই 5 টাকার পাইপিং ব্যাগ দিয়ে ঝটপট খুব কম সময়ে কিন্তু আমাদের এই লাড্ডু তৈরি হয়ে যাবে। পাইপিং ব্যাগের মধ্যে আমি সমস্ত ব্যাটারটা একবারে ঢেলে নিলাম, আর ঢেলে নেওয়ার পর পাইপিং ব্যাগের মুখটা ভালো করে বন্ধ করে দেব, যাতে কোনোভাবে পরে খুলে না যায়। তার জন্য আমি এখানে একটা গার্ডার দিয়ে আটকে দেব। এইভাবে গার্ডার দিয়ে আমি এর মুখটা বন্ধ করে দিলাম। আর জাস্ট যে পাইপিং ব্যাগের সবার শেষ অংশটা, মানে যে মুখটা, সেইটা আমরা যখন বোঁদেগুলো ভাজবো সেই সময় আমরা এটা একটুখানি কেটে নেব। তবে সেটা আমরা তখন করব। এরপর আমি বোঁদেগুলো ভাজার জন্য কড়াইয়ে বসিয়ে দেব তেল। আমি এখানে ব্যবহার করছি সানফ্লাওয়ার অয়েল। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আর তেলটা কিন্তু এখানে খুব বেশি হিট করব না, এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু মিডিয়াম হিট করতে হবে, খুব বেশি হিট করা চলবে না। তেলটা আমাদের মিডিয়াম হিট হয়ে গেছে। এরপর আমরা পাইপিং ব্যাগের মুখটা একটুখানি কেটে নেব। তবে কাটাটাও কিন্তু একই রকম হবে না। আমি যেহেতু এখানে ছোট ছোট বোঁদে বাঁধাবো, সেই জন্য আমি সেই রকমভাবেই মুখটা এখানে কেটে নিলাম। এইটা দিয়ে কিন্তু তোমরা বড় আকারের বোঁদেও বানাতে পারবে, সেক্ষেত্রে ব্যাগের মুখটা একটু বড় কেটো। আর যদি তোমরা মিহিদানা বানাতে চাও তাহলে পাইপিং ব্যাগের মুখটা একদমই সামান্য কেটো, তাতেও কিন্তু এটাই সুন্দরভাবে মিহিদানা তৈরি হয়ে যাবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কি ইজিলি কিন্তু এখানে বোঁদেগুলো দেওয়া যাচ্ছে। পাইপিং ব্যাগটাকে জাস্ট কড়াইয়ের উপর দিলেই কোনো রকম প্রেস করতে হবে না, ইজিলি কিন্তু এখানে বোঁদেগুলো নিজে নিজে গোল গোল তৈরি হয়ে যাবে। তবে আমার মনে হয়েছে আমার এখানে তেলের লেয়ারটা একটু কম ছিল আর বোঁদের পরিমাণটা একটু বেশি পড়ে গেছিলো, যার জন্য কিছু বোঁদে আমার কড়াইয়ের নিচেও আটকে গেছিলো।
পরবর্তী ক্ষেত্রে মানে পরে যখন আমি ভাজবো সেক্ষেত্রে আমি বোঁদেটা একটু কমিয়ে দেবো আর তেলের লেয়ারটা একটুখানি বাড়িয়ে দেবো। জাস্ট হাতার সাহায্যে একটুখানি নাড়াচাড়া করো, দেখবে যেটা জমে গেছিলো মানে দলা পেকে গেছিলো সেগুলোও কিন্তু আলাদা হয়ে যাবে। আর এটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগবে না, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি মানে 1 থেকে 2 মিনিট হালকা একটুখানি ভেজে নেবে। আর ভেজে নেওয়ার পর এরকম একটা স্ট্রেনারে তুলে নিও, তার ফলে তেলটা কিন্তু পুরোপুরি ঝরে যাবে। তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি আর এইভাবে আমরা বোঁদেগুলো তুলে নিলাম। বোঁদেগুলো কিন্তু কোনো বেকিং সোডা ছাড়াই বেশ ফুলো ফুলো হবে আর বেশ ক্রাঞ্চিও হবে। তোমরা দেখতেই পাচ্ছ পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু খুব ইজিলি কিন্তু বোঁদেগুলো বানানো যায়। জাস্ট ব্যাগটা কড়াইয়ের উপর দিয়ে দিয়ে তোমাদের কোনো প্রেস করতে হবে না, নিজে নিজে অটোমেটিক সুন্দর সুন্দর গোল গোল বলের আকারে হয়ে যাবে। আমি দ্বিতীয়বার ভাজার সময় তেলের লেয়ারটাও একটুখানি বাড়িয়ে দিয়েছিলাম, মানে আরেকটু তেল অ্যাড করে দিয়েছিলাম আর বোঁদেটা একটু কম পরিমাণে দিয়েছিলাম। অবশ্যই ভাজার সময় খেয়াল রেখো যে কটা বোঁদে তোমরা দিচ্ছ সে কটা যেন ওপরে ভাসে, বেশি দিলে নিচে লেগে গেলে সেক্ষেত্রে বোঁদেগুলো দলা পেকে যেতে পারে, মানে একসাথে জয়েন্ট হয়ে যেতে পারে। এইরকম জাস্ট 1 থেকে 2 মিনিট একদম লো ফ্লেমে ভেজে নেবে, জাস্ট হালকা কালারটা চেঞ্জ হবে, খুব বেশি ডার্ক করো না তাহলে কিন্তু বোঁদেগুলো পুড়ে যেতে পারে। আর ভাজা হয়ে গেলে এইভাবে একটা স্ট্রেনারে তুলে নিও, তেলটা ঝরিয়ে নিও। তোমরা চাইলে কিন্তু এটা টিস্যু পেপারের উপরেও রাখতে পারো, তাতেও এক্সট্রা অয়েলটা শুষে নেবে। সুন্দরভাবে গোল গোল করে বোঁদেগুলো দেখো আমাদের ভাজা হয়ে গেছে, এটা আমরা নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সমস্ত বোঁদেগুলোই ভেজে নিয়েছিলাম। এই পাইপিং ব্যাগের সাহায্যে কোনো ঝামেলা ছাড়াই খুব ইজিলি খুব কম সময়ে অনেক কটা বোঁদে কিন্তু বানিয়ে এনে ফেলা যাবে। বোঁদেগুলো আমাদের বেশ খানিকটা ঠান্ডাও হয়ে এসছে, আমি তোমাদের দেখাই যে বোঁদেগুলো ঠিক কীরকম গোল গোল হয়েছিল। বোঁদেগুলো যেরকম ক্রাঞ্চি হয়েছিল সেরকম দেখো সুন্দর গোল গোলভাবে ফুলেও উঠেছে। এটা কিন্তু রসে ডুবলে আর একটু ফুলে বড় হয়ে যাবে, বেশ সুন্দর গোল গোল হয়েছে। হ্যাঁ, এক আধটা শেপ তো একটু বড় ছোট হবে, সেটা তো খুব স্বাভাবিক। এরপর আমি চিনির শিরা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছিলাম সম পরিমাণ চিনি, মানে যতটা পরিমাণ আমি বেসন নিয়েছিলাম ঠিক সেরকমই 200 গ্রাম ওজনের চিনি আর তার ঠিক অর্ধেক জল, মানে 100 মিলিলিটার জল। 200 গ্রাম ওজনের চিনির সাথে তার হাফ জল 100 মিলিলিটার জল আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করব আর এরপরে চিনিটা মেল্ট হওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে। চিনির শিরাটাও ঠিক কেমন হবে, মানে কেমন পজিশনে তোমরা এখানে ভেজে রাখা বোঁদেগুলো অ্যাড করবে সেটাও আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে বলে দেব, তাতে কিন্তু তোমাদের লাড্ডুগুলো পাক দিতে কোনো অসুবিধা হবে না। আর লাড্ডুর পাকটাও ঠিক কেমন হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। চিনিটা এখানে ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এরপর আমি এখানে অ্যাড করে দিলাম একটুখানি ফুড কালার। এখানে আমি ব্যবহার করেছি অরেঞ্জ ফুড কালার আর সেটাও নিয়েছিলাম প্রায় 1/4 টিস্পুন মতো। সেটাকে দিয়েও ভালো করে মিক্স করে দিলাম, যার ফলে সুন্দর একটা কালার আসবে। তোমরা এখানে চাইলে ইয়েলো ফুড কালারও অ্যাড করতে পারো, আর যদি না চাও তাহলে নাও করতে পারো। দেখো ঠিক এই রকম একটা সিঙ্গেল তার আসবে, খুব বেশি আঠালো হবে না, তখন বুঝবে চিনির শিরাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর তখন আমরা অ্যাড করে দেবো এই ভেজে রাখা বোঁদেগুলো। কালারটা আমি অ্যাড করেছি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য, তোমরা যদি না চাও কালারটা কিন্তু অনায়াসে স্কিপ করতে পারো। ভেজে রাখা বোঁদেগুলো এরপর দিয়ে দিলাম আর দেওয়ার পর এটাকে এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার পর এইখানে কিন্তু আমাদের একটুখানি সময় দিতে হবে, মানে বোঁদেটা চিনির শিরার সাথে ভালো করে একটুখানি জাল দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লোতে থাকবে, কোনোভাবে ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না। ভালো করে এখানে এটা মিশিয়ে নিয়ে একটুখানি জাল দিয়ে নেব। আর বন্ধুরা, আজকের ভিডিওর টিপস হলো, দেখবে রান্নাঘরের যে আমরা লাইট বা বাল্ব ব্যবহার করি খুব তাড়াতাড়ি সেগুলো তেল চিটে হয়ে যায়। তাই একটু তার মধ্যে যদি বেকিং সোডা দিয়ে একটা পাতিলেবু দিয়ে ভালো করে ঘষে একটা শুকনো কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিলে দেখবে একদম সেটা পরিষ্কার হয়ে যাবে আর তার লংজিভিটিটাও অনেকটাই বেড়ে যাবে। আমি এখানে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন মতো জল। যখন দেখবে একটু রসটা আঠালো হয়ে আসছে অথচ বোঁদেগুলো আমাদের পারফেক্টলি কুকড হয়নি, তার জন্য তখন তোমরা চাইলেই কিন্তু অল্প একটু করে জল অ্যাড করতে পারো, তবে একবারে খুব বেশি না, অল্প অল্প করে জল অ্যাড করো। আমি এখানে টোটাল প্রায় 5 টেবিল স্পুন মতো জল অ্যাড করেছিলাম। যখন চিনির শিরাটা একটু শুকিয়ে আসবে সেই সময় তোমরা জলটা অ্যাড করো। আর দেখো বোঁদেগুলো কিন্তু এখানে বেশ সুন্দর ফুলে উঠেছে আর বেশ সুন্দর প্রত্যেকটা ছাড়া ছাড়া এবং কোনোটা কিন্তু ভেঙেও যায়নি, সুন্দরভাবে গোল গোল হয়ে আছে। মানে আমরা কোনো খাবার সোডা ব্যবহার ছাড়াই কিন্তু বোঁদেগুলো কিন্তু সুন্দরভাবে ফুলেছে আর রসের মধ্যে থেকে বোঁদেগুলো কিন্তু আর একটুখানি ফুলে যাবে। এরপর ভালো করে মিশিয়ে যখন দেখবে ঠিক এই রকম আঠালো হয়ে এসছে, মানে পুরোপুরি ড্রাই কিন্তু হবে না, তখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর দিয়ে দিলাম বেশ কয়েকটা চার মগজের দানা আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো ঘি।
ঘিটা সবার শেষে এই কারণেই অ্যাড করলাম, তার ফলে খেতেও ভালো লাগবে, আর চার মগজের দানাটা মুখে পড়লে সেটার জন্য খেতে অনেকটা মতিচুর লাড্ডুর মতোই লাগবে। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রেখো, এখানে কিন্তু রসটা পুরোপুরি শুকিয়ে দেওয়া যাবে না। পুরোপুরি শুকিয়ে দিলে কিন্তু এটা পাক দিতে অসুবিধা হবে। একটু আঠালো অবস্থায় থাকাকালীনই, মানে একটু রসালো অবস্থায় থাকাকালীনই কিন্তু আমাদের এটাকে নামিয়ে নিতে হবে। সেই জন্যই আমি বলেছিলাম এটা একটা স্পেশাল লাড্ডু। বানাচ্ছি তো বোঁদের লাড্ডু, কিন্তু দেখো টেকনিক স্বাদে আর বর্ণে একদম মতিচুর লাড্ডুর সমান, অথচ দানাগুলো হবে একটুখানি বড় বড়, যেটা মুখে পড়লে বোঝা যাবে। এরপর এটাকে নামিয়ে একটুখানি আমরা ঠান্ডা করে নেব, মানে হাতে ধরার মতো ঠান্ডা করে নিতে হবে। সেই জন্য যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, আমি মাঝে মাঝে এইভাবে একটুখানি করে উল্টে পাল্টে দিচ্ছিলাম, যাতে লাড্ডুগুলোতে তাড়াতাড়ি পাক দিতে পারি। বেশ খানিকটা আমাদের এখানে প্রায় ঠান্ডা হয়ে এসছে, প্রায় 80% মতো। এরপর আমি হাতের মধ্যে একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তারপর আমি এইভাবে মনের মতো শেপে লাড্ডুর শেপ দেবো। তোমরা যেরকম বড় বা ছোট যেরকম শেপ বানাতে চাও সেই রকমভাবে শেপ দিও, আর একটুখানি প্রেস করো জোরে, তবেই কিন্তু লাড্ডুর পাকটা দেওয়া যাবে। ওপর থেকে দিয়ে দিলাম একখানা চার মগজের দানা। ঠিক একইভাবে সমস্ত লাড্ডুগুলোই আমি এখানে গড়ে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু যখন লাড্ডুগুলো বানাবে হাতে একটু প্রেস করো, দেখবে সুন্দরভাবে এই গোল বলগুলো তৈরি হয়ে যাচ্ছে। হাতের মধ্যে ঘোরালেও যখন বলটা ঘুরতে থাকবে, জানবে লাড্ডুগুলো আমাদের পারফেক্টলি তৈরি হয়ে যাচ্ছে। দেখতে বোঁদের লাড্ডু হলেও স্বাদে আর বর্ণে ছিল একেবারে মতিচুর লাড্ডুর সমান। আমি তোমাদের দেখাই এর ভেতরটা ছিল কতটা রসালো, আর বোঁদেগুলো রসে কতটা ফুলে উঠেছিল। বন্ধুরা, তবে এইবার গণেশ চতুর্থীতে অবশ্যই ট্রাই করো এই স্পেশাল লাড্ডুখানা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।